দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় প্রশাসন, 273 জনের মনোনয়ন জমা। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর জন্য অপকৌশল করছে একটি গোষ্ঠী, অভিযোগ তারেক রহমানের। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শেষ, রায় ঘোষণা হবে আগামী 4 সেপ্টেম্বর। বিনা ভিসাতে পাকিস্তান সফর করতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারীরা, চুক্তির খসড়া অনুমোদন। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। যদিও দীর্ঘ 3 দশক পর নির্বাচন আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। আগামী 11 সেপ্টেম্বরের ভোটে অংশ নিতে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন 273 জন। দীর্ঘ 3 দশক পর নির্বাচনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বইছে নির্বাচনী হাওয়া। উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ক্যাম্পাসের পরিস্থিতি দেখেও ভালো লাগছে, সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবারের জাকসু ইলেকশন হবে ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং ভ্রাতৃত্বপূর্ণ একটা নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান শেষে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তুষ্ট তারা। এই নির্বাচনকে ঘিরে অনেক দৃশ্যমান অদৃশ্যমান চাপ থাকতে পারে। আমরা চাই এই প্রশাসন সকল চাপকে উপেক্ষা করে দীর্ঘ 33 বছর পর একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, এটি আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পক্ষপাতমূলক আচরণ করতে দেখি নাই, সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আশা রাখতে চাই। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী রাখার কথাও ভাবছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের পূর্বের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে। বৃহস্পতিবার ছাত্রদল, ইসলামিক ছাত্র শিবির ও স্বতন্ত্র সহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে মোট 299টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা হয়েছে 273টি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বিশ্ববিদ্যালয়ের 11,919 জন শিক্ষার্থী। দীপ্ত, বার্তা কক্ষ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে 462 জন বৈধ প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। আর হল সংসদের 13টি পদের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা 1108 জন। চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট। ডাকসু নির্বাচনের উত্তাপে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরাও প্রার্থীদের চুলচেরা বিশ্লেষণ করছেন। বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নিজেদের অঙ্গীকার তুলে ধরে ছাত্রদল সমর্থিত পরিষদ। গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভিপি হিসেবে নির্বাচন করছি আমি উমামা ফাতেমা। আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইলেকশন করতে যাচ্ছেন আলসাদি ভুঁইয়া। ক্যাম্পাসের গতিমত কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে, কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না। এদিকে ব্যালট পেপারে নামের পাশে ছবি যুক্ত করার দাবি জানিয়েছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন, হিজাব করেন, তারা যদি তাদের ছবি প্রকাশ করতে না চান, তারা যেভাবেই তাদের ছবি দিবেন সেভাবেই যেন লাগানো হয়। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার রাতে প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে 462 বৈধ প্রার্থী।
যারা প্রাথমিক বৈধ প্রার্থী, প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47। তিনি জানান, বাতিল হওয়া প্রার্থীরা 23 আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন। 25 আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা। প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথাই জানান জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সাক্ষাতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর নেতারা। এই সময় প্রতিনিধি দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস অনিয়ম বন্ধ করতে কমিশনকে পিআর পদ্ধতিতে ভোট করার আহ্বান জানিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে একটা গোষ্ঠী নানা অপকৌশলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, নির্বাচনকে সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা দেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি, যেখানে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন, অংশ নেন সারা দেশ থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যাতে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সোচ্চার থাকতে হবে। এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে, এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। তাহলে আমাদের বাংলাদেশের যে আত্মা, যে সোল, সেই অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো পক্ষের নিত্য নতুন শর্ত বা প্রস্তাবনা জনমনে প্রশ্ন তৈরি করছে। যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে কিছু করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সতর্ক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় হবে আগামী 4 সেপ্টেম্বর। মামলা চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ রায়ের জন্য এই দিন ধার্য করেছেন। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে দুর্বৃত্তদের ছোড়া গ্রেনেডে মারা যান দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন। আহত হন শতাধিক নেতাকর্মী। ঘটনার পর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা দায়ের করা হয়। শুরুতে এই মামলায় নাম না থাকলেও 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আসামির তালিকায় যুক্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 30 জনকে। ওই মামলার বিচার শেষে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 11 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদের দণ্ড। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গেল 1 ডিসেম্বর ওই মামলার সব আসামিকে খালাস দিয়ে পুনরায় তদন্ত শুরুর নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পঞ্চম দিনে শুনানি শেষে নির্ধারণ হয় রায়ের তারিখ। আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে ধৈর্য সহকারে, অত্যন্ত পেশেন্স নিয়ে, অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর 2025
ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলাটি বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অনন্য নজির উল্লেখ করে হাইকোর্টের রায় বহাল থাকবে বলে প্রত্যাশা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন এবং জনাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা। এ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জানিয়েছেন, 11টি সংশোধনী এনে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন দেয়া হয়। পাশাপাশি সরকারি ও কূটনীতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা ও ভর্তি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ। 3টা মেজর বিষয় ছিল, একটা হচ্ছে যে সংস্কার কমিশন। বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রাথমিকভাবে 5 বছরের জন্য ভিসা মুক্ত চুক্তি হবে। এর ফলে অফিসিয়াল ও কূটনীতিক পাসপোর্টধারীরা বিনা ভিসাতেই পাকিস্তানে সফর করতে পারবেন। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। তিনি জানান, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে এনবিআরের 2টি ইউনিটের প্রধান বাছাই করা হবে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে। এনবিআরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো ক্যাডার থেকে আনতে পারবেন যিনি সচিব হবেন, 2টা উইং তো সেটা, বাট সেক্ষেত্রে আমরা দেখছি হলো তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং তাকে ন্যায্যতার ভিত্তিতে তাই সিলেকশনটা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, 10টি সংস্কার কমিশনে 367টি সংস্কারের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতামূলক বাণিজ্য বাড়াতে বাণিজ্য ও বিনিয়োগ কমিশন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কথা বলেছেন। বাংলাদেশের বাণিজ্যিক যে সক্ষমতা, ক্রয় এবং বিক্রয়, এই ব্যাপারে আমরা আমাদের সরকারের হচ্ছে আমাদের দেশের স্বার্থে যে যা করণীয়, সেটা যুক্তরাষ্ট্র হোক, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, চীন হোক, আমরা আমাদের দেশের স্বার্থে যা প্রয়োজনীয় আমরা সকল কিছু করব। নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাচলের জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দলিল হস্তান্তর করা হয়। সাগর সরোয়ার 2004 সালে আবেদন করে 3 কাঠার এই প্লট বরাদ্দ পান 2005 সালে। 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও তার প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরোয়ারের মা সালেয়া মনির এবং ছেলে মাহির সরোয়ার মেঘ। প্লটের দলিল হস্তান্তরের সময় প্রধান উপদেষ্টা সাগরুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও দুপক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। প্রায় 4 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে নগরবাসী। পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টারে 2 কলেজের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটির জেরে এমন সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে বিকেল 3টা পর্যন্ত। এতে পুলিশসহ 2 পক্ষের অন্তত 10 জন আহত হয়। মূলত গত 19 আগস্ট কোচিং সেন্টারে 2 কলেজের শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড নিয়ে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের সময় সিটি কলেজ এবং নিউ মার্কেটের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সিটি কলেজের শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকেল 3টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে
সিটি কলেজ ও ঢাকা কলেজের সামনে পুলিশ অবস্থান নেয়। কোচিং সেন্টারে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে এমন ঘটনা বলে জানিয়েছে পুলিশ। যে গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টারে একসাথে মনে হয় তারা কোচিং করে, এখন ওইখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চরথাপ্পড় মারে বা ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নেয়, ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনও কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল, কিন্তু তখন তার তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই দিন আর কিছু হয় নাই। তিনি জানান দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে এমন অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে, সেজন্য কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। সিলেটে যোগদান করার পর আলোচিত সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সরোয়ার আলম। বৃহস্পতিবার দুপুরে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনতার শক্তির কাছে কোনো শক্তি পার পাবে না। তিনি বলেন, সাদা পাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে নিতে যা যা দরকার তাই করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক বলেছেন, কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কিভাবে হয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের ১,৬৪৭ কিলোমিটার অংশে সুরক্ষা বেড়া দিয়েছে ভারত। দেশটির রাজ্যসভার অধিবেশনে এমন তথ্য উপস্থাপন করেছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এই সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় ২,২১৬ কিলোমিটার, যার অর্ধেকের বেশি অংশে বেড়া দেওয়া সম্পন্ন হয়েছে এরই মধ্যে। বাকি ৫৬৯ কিলোমিটার অংশের মধ্যে ১১২ কিলোমিটার এলাকায় ভৌগোলিক কারণে বেড়া নির্মাণ সম্ভব নয়। বাকি ৪৫৬ কিলোমিটার অংশে সীমান্ত প্রাচীর তৈরির সুযোগ রয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার চালানো এই হামলায় কমপক্ষে ১ জন নিহত এবং ১৮ জন আহত খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ হামলায় প্রতিহত করার দাবি জানিয়েছে, তবে বেশ কয়েকটি আক্রমণ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আঘাত হানায় কিছু ভবন ক্ষতিগ্রস্তও হয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা কাটিয়ে স্পন্সর ছাড়াই আগামীকাল শুরু হচ্ছে ১৭তম সামার জাতীয় অ্যাথলেটিক্স। এই উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাথলেটিক্স ফেডারেশন জানিয়েছে, জাতীয় আর্মি স্টেডিয়ামে তিন দিনে লড়বেন ৩৫টি সংস্থার ৪০২ জন ক্রীড়াবিদ। ছেলেদের ২২টি এবং মেয়েদের 18টি মিলিয়ে এবারের আসরে খেলা হবে মোট 40টি ইভেন্টে। প্রথম দিন বিকাল 4:45টায় ছেলে এবং মেয়েদের 100 মিটারের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানিয়েছেন, আসরে বাছাই করা খেলোয়াড়রা 2026 সালে পাকিস্তানে হতে যাওয়া এসএ গেমসে অংশ নেবেন। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় প্রশাসন, 273 জনের মনোনয়ন জমা। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর জন্য অপকৌশল করছে একটি গোষ্ঠী, অভিযোগ তারেক রহমানের। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শেষ, রায় ঘোষণা হবে আগামী 4 সেপ্টেম্বর। বিনা ভিসাতে পাকিস্তান সফর করতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারীরা, চুক্তির খসড়া অনুমোদন। আর দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।